ওকে, সো গত ক্লাসের হোমওয়ার্কটা দিয়ে আমরা শুরু করি। গত ক্লাসের হোমওয়ার্ক কি ছিল? গত ক্লাসের হোমওয়ার্ক ছিল হইতেছে যে এইটা, স্থির তাপমাত্রায় 1 মোল গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এর মান নির্ণয় করো, যেখানে বি এর মান 1 দেওয়া আছে। তাহলে আমি যদি ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন দেখি, ইকুয়েশনে আমি দেখলাম এন এর মান এখানে 1, মানে এন এর মান 1 এবং হইতেছে আমাদের ভি এর মান হচ্ছে 1। তাহলে এন এর মান 1 এবং ভি এর মান 1 যদি হয়, তাহলে ইকুয়েশনকে যদি আমি সাইজ করি তাহলে এই দাঁড়ায়। এখন আমি দেখলাম আমার ওয়াই হইতেছে পিভি, এক্স হইতেছে ভি ইনভার্স। তাহলে এই ফরম্যাটে যদি আনি তাহলে কি দাঁড়ায়? ওয়াই সমান হইতেছে এম ইন্টু এক্স প্লাস সি। দেখো, এই ইকুয়েশন জানে। সো এই ইকুয়েশন যদি আমি ফলো করি তাহলে কি দাঁড়ায়? এই এম এর মান দাঁড়ায় মাইনাস এ। সো দিন শেষে এটাই কিন্তু আমাদের বুঝতে হইতো যে এম এর মান হচ্ছে মাইনাস এ। এম এর মান যদি মাইনাস এ হয় তাহলে আমি এম এর মানটা বের করলাম, অটোমেটিক্যালি এর মান 1.5 আসলো। প্রশ্নটা খুবই সুন্দর, খুবই সুন্দর। ভাই ভি ইনভার্স হয় হবে না কেন? ভি ইনভার্স কেন হলো না? ভি ইনভার্স কেন কি হলো না? প্রশ্ন বুঝিনি আসলে। মানে ভি ইনভার্স অটোমেটিক্যালি হইতেছে এক্স এর সাথে পড়ে যায়, তাহলে এম এর মান কি থাকে? এম এর মান শুধু এ থাকে না, ভি মাইনাস ওয়ান। এখনো তোমাদের প্রশ্ন বুঝিনি, প্রশ্নটা কি আসলে? আচ্ছা, আনমিউট করে প্রশ্ন করো তো দেখি। 1 মিনিট, আমি অ্যাক্সেস দিয়ে দেই। বলো। আসলে ভাইয়া ওখানে হচ্ছে মানে ভাইয়া, বি এর মান ভি তো ওয়ান, মাইনাস আবার এন বি হচ্ছে এর জায়গায় ভি মাইনাস ওয়ান হলো না কেন? ও আচ্ছা আচ্ছা, আসলেই তো বুঝছি। এন এর মান হইতেছে, তাহলে এখানে কি এই প্রশ্নে কি ফুয়াদ বি এর সমান 0 দেওয়া ছিল? মেইন প্রশ্নে এটা জেইই তে আসছিল। হুম 2007-এর কোয়েশ্চেন। তাহলে বি সমান কি 1 দেওয়া ছিল না 0 দেওয়া ছিল? 0 দেওয়া আছে। আচ্ছা, এখানে তাহলে একটু কাহিনী আছে, বি সমান 0 দেওয়া হবে, ঠিক আছে। এখানে কাহিনী, এই বি সমান 0 দেওয়া ছিল। এই অ্যান্সারটা আমার মুখস্থ ছিল, আগে করছে এর জায়গায়। আমার ঠিক মনে নাই যে বি সমান 1 দেওয়া ছিল না 0 দেওয়া ছিল, বি সমান 0। হ্যাঁ হ্যাঁ, এখানে একটু ভুল হয়েছে, মানে অঙ্ক দেওয়াতে একটু ভুল হয়ে গেছিল আর কি। এইবার তো ঠিক আছে, এবার ঠিক আছে। ওকে, আমরা আজকের ক্লাসে চলে যাই। আজকের ক্লাস আমরা শুরু করব গ্যাসের গতীয় তত্ত্ব, যেটাকে কাইনেটিক থিওরি বলা হয়। এটা যতটা ফিজিক কেমিস্ট্রিতে আছে তার থেকে বেশি ফিজিক্সে আছে। সেটা একটু বলে দিই। এইখানে তোমরা যে স্বীকার্যগুলো দেখছো, মানে পস্টুলেট গ্যাসের গতীয় থিওরিতে, এই পস্টুলেট গুলো একটু বোরিং, সহজ, কিন্তু আবার লেস ইম্পর্টেন্ট না, বা এটাকে কেউ হেলাই ফেলাই দেখো না আর কি। গ্যাসের গতীয় তত্ত্ব মানে হইতেছে একটা গ্যাস যে গতিশীল, অণুগুলো গতিশীল, এই গতিশীলের কয়েকটা স্বীকার্য আমরা পড়ি, বা এগুলো লিখতে হবে না, তুমি শুধু একটা বা দুইটা পয়েন্ট লিখে নাও। প্রথমত, গ্যাসের অণুসমূহ বিরামহীন ইতস্তত গতিতে গতিশীল। অণুসমূহ প্রতিনিয়ত নিজেদের সাথে এবং পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এটা কি মুখস্থ করে লিখতে হয় নাকি এমনি দেখেই মনে রাখা যায়? আমি বিশ্বাস করি, বিশ্বাস করো, তোমার সময় আমি যখন পড়তাম আমি এটা মুখস্থ করতাম না। জাস্ট অণুগুলো অবিরাম গতিশীল এবং গতিশীল থাকা অবস্থায় এরা নিজেদের সাথে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কা খায়। তারপরে বলছি যে এই ধাক্কাগুলোর ক্ষেত্রে সংঘর্ষ হচ্ছে স্থিতিস্থাপক হয়। স্থিতিস্থাপক হয় মানে হচ্ছে দুইটা অণু, ধরো দুইটা বল, এই যেরকম ধাক্কায় লিপ্ত হইলো, এরা একটুখানি স্কুইজড হয়, কারণ ওদের এনার্জিটা যেন রিজার্ভ থাকে। তখন আবার যখন এরা হচ্ছে দূরে চলে যায় তখন ওই একই এনার্জিতে দূরে চলে যায়, মানে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে। এবং এই যে যে গতিশক্তি, এই গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক, এটা তোমার মুখস্থ রাখতে হবে। গ্যাসের অণুগুলোর গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। তারপরে তোমরা আসলে গড়-মুক্ত পথ সম্পর্কে অবশ্যই জানো। গড়-মুক্ত পথ কেমিস্ট্রিতে আলোচনা করাই হয় না, ফিজিক্সে আলোচনা করা হয়। বলে দিচ্ছি যে দুইটা ধাক্কার মাঝে একটা অণু যে দূরত্ব ট্রাভেল করে সেই দূরত্বকে বলা হয় গড়-মুক্ত পথ। এবং এই গড়-মুক্ত পথটা সংঘর্ষের তুলনায় থেকে অনেক বড়। মানে ধাক্কা খাইতে খুবই কম সময় লাগে, বাট ধাক্কা খাইতে যাওয়ার জন্য অনেক বেশি সময় লাগে আর কি। আরেকটা হচ্ছে অনুসমের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই। আর অনুসমের আয়তন পাতের আয়তনের তুলনায় নগণ্য। বিশ্বাস করি এই যে যে স্বীকার্যগুলো আছে, তুমি যে বইটাই পড়ো, ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক, প্রত্যেকটা বইতে আছে। আমি তোমাকে এখনই বলে দিচ্ছি, তুমি কয়েকটা কথা মনে মনে শুনে নাও। এক, গ্যাসের অণুসমূহ স্থিতিস্থাপক গোলক বিশেষ। 2 নম্বর, অণুগুলো প্রতিনিয়ত সংঘর্ষে লিপ্ত, কাদের সাথে? নিজেদের সাথে, পাতের দেওয়ালের সাথে। 3 নম্বর, এই গতিশক্তি ওদের পরম তাপমাত্রার সমানুপাতিক। এরপরে সেই গ্যাসের অণুসমূহের ক্ষেত্রে নিজস্ব কোনো আয়তন নাই,
এদের নিজস্ব কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। আর দুইটা ধাক্কার মাঝে মাঝে একটা অণু যে দূরত্ব ট্রাভেল করে তাকে গড়মুক্ত পথ বলা হয়। এবং একটা সংঘর্ষের সময় আর সংঘর্ষ হওয়ার যে মাঝখানের সময় সেই সময়ের তুলনায় সংঘর্ষের সময় খুবই নগণ্য। আর একটা ইকুয়েশন এই তত্ত্ব থেকে তোমরা পড়তা, সেটা হচ্ছে পিভি সমান 1/3 m ইন্টু n ইন্টু সি তার স্কোয়ার। এই ফিজিক্স বইতে হয়তো এটা প্রমাণ আছে। পি মানে তো আয়তন, পি মানে চাপ, ভি মানে হচ্ছে আয়তন, এই এম হচ্ছে একটা অণুর ভর। বলে দিই, একটি অণুর ভর হচ্ছে এম। এন তো বুঝোই, এন হচ্ছে অণুর সংখ্যা, মানে কতগুলো অণু সেখানে আছে। আর সি হচ্ছে আর এম এস বেগ। আর এম এস বেগ নিয়ে তো আমরা কথা বলবোই। আর এম এস বেগ রুট মেন স্কোয়ার। তাহলে ভাই দিন শেষে এখানে যে এই স্লাইডটাতে আমি যা রাখছি সেই স্লাইডে তোমার মনে রাখতে হবে হইতেছে এই ইকুয়েশনটা, ই কে সমানুপাতিক টি আর পিভি সমান 1/3 mn সি স্কোয়ার। সি মানে হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। ফিজিক্সে প্রমাণ ছিল, হ্যাঁ আসলে বোরিং ছিল, কেমিস্ট্রিতে প্রমাণটা আমরা দেখি না, ফিজিক্স থেকে হচ্ছে ওখান থেকে নিয়ে আসি। এখন গ্যাসের গতীয় তত্ত্বে তিনটা বেগ আমরা আলোচনা করি। কি কি? সো সবাই একটু লিখে নাও যে তিন টাইপের বেগ আমরা আলোচনা করি। একটা হতেছে গ্যাসের হতেছে এম ই, এমপি মানে হচ্ছে মোস্ট প্রবাবল বা হচ্ছে সম্ভাব্য বেগ। একটা হতেছে আরএমএস বেগ। আরএমএস বেগ মানে হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। আরেকটা হতেছে গড় বেগ। যদিও ভাই দিন শেষে তুমি পড়াশোনা করবে একটাকে নিয়ে, মানে তুমি হইতেছে একটাকে নিয়ে পড়াশোনা করবে, সেটা হতেছে আরএমএস বেগ। এই একটাকে নিয়ে আমরা পড়াশোনা করি, উপরের দুইটা শুধু এমসিকিউর জন্য দিয়ে দেওয়া। এখন তোমাদেরকে হচ্ছে গড় এবং আরএমএস এই দুটো একটু সংক্ষেপে বলে দেই। গড় মানে কি? গড় মানে হচ্ছে ধরো 1 2 3 4, এখানে চারটা সংখ্যা নিলাম, চারটা সংখ্যারে, বা যদি আমি গ্যাসের ক্ষেত্রে বলি প্রথমটার বেগ প্লাস দ্বিতীয়টার বেগ প্লাস তৃতীয়টার বেগ এবং তাকে 3 দিয়ে ভাগ করব, এটা হচ্ছে গড়। আর যদি আরএমএস বলি, আরএমএস মানে হচ্ছে রুট মিন স্কোয়ার। সো এটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। তুমি করবা কি, এখানে একটা ব্রাকেট দিবা। এই একটা ব্রাকেট যদি এখানে কারো কনফিউশন থাকে আর কি। আচ্ছা, মুনতাহা বলছে যে হইতেছে অনুসম স্থিতিস্থাপক মানে হইতেছে দুইটা অণু যখন ধাক্কা খায় তখন তারা একটুখানি চেপে যায়, স্কুইজড হয়। তো স্কুইজড হলে কি হয়, ওদের গতিশক্তি রিজার্ভ থাকে। ওইটা আবার যখন বিপরীত দিকে ওরা চলে আসে তখন কোনো শক্তি নষ্ট হয় না আর কি, গতি নষ্ট হয় না। এখানে একটা ব্রাকেট দিলে এটা খুব ভালো সেন্স মেক করে। মানে কি দেখো, তুমি বর্গবেগের গড় করবা, তার বর্গমূল করবা। তাহলে বর্গবেগের গড় করো, এই হচ্ছে বর্গবেগ তাই না, c1 তার স্কোয়ার, c2 তার স্কোয়ার, c3 তার স্কোয়ার, তাকে আমি গড় করছি। আর এরপর আবার বর্গমূল করছি, এই হচ্ছে আমাদের বর্গমূল গড় বর্গবেগ। এখন বর্গমূল গড় বর্গবেগ, যদি এইখান থেকে আমি তোমাকে ইকুয়েশনটা আনতে চাই, সম্ভাব্য গতিবেগ কি সম্ভব গ্যাসের জন্য, এটা আসলে আমরা কিছু প্রবাবল হিসাব নিকাশ করে নেই, ওটা প্র্যাকটিক্যাল না, ওটা কখনো লাগে না, জাস্ট ফর এমসিকিউ। আরএমএস টা তোমাদেরকে একটু বুঝাই দিই, আরএমএস টা জিনিসটা কি। একটা তো আমরা জানি যে হইতেছে পিভি গ্যাসের গতীয় তত্ত্ব থেকে সমান হইতেছে 1/3 m n c তার স্কোয়ার। এই সি মানে আরএমএস কিন্তু। আবার তুমি তো এটাই জানো যে হইতেছে পিভি সমান কি, পিভি সমান হইতেছে nRT, তাই না? তাহলে পিভি এর সমান 1/3 mnc স্কোয়ার, পিভি এর সমান হইতেছে nRT। আমরা ওখানে আবার ফেরত যাবো, সমস্যা নেই। তো ভালো কথা। এখন আমি যদি এখানে 1 মোল গ্যাস নেই, ধরো আমি 1 মোল গ্যাস নিব। 1 মোল গ্যাস কেন নিবেন ভাইয়া? হিসাবটাকে সহজ করার জন্য। আচ্ছা, ফর্মুলা স্লাইডটা আবার বুঝাই দিব। দেখো, প্রথমত গড় মানে কি? গড় মানেই হচ্ছে মোট, আমি নাম্বারগুলো যোগ করব, সংখ্যা দিয়ে ভাগ করব, গড় বের হয়। আর বর্গমূল গড় বর্গবেগ কি? বর্গমূল গড় বর্গবেগ হইতেছে যে প্রত্যেকটার বর্গের গড় করব, মানে বর্গ করে তারপর যোগ করে সংখ্যা দিয়ে ভাগ করব, বর্গের গড় বের হইলো,
তাকে বর্গমূল করব। কোনো একটা বইতে এই তিনটাকে কিন্তু রুটের বাইরে রাখা, সো তিনটা রুটের বাইরে হবে না, তিনটা রুটের ভেতরে হবে। এটা নিয়ে এবার অনেক ওই যে ট্রল হয় যে এটা উচ্চারণ করতে অনেকের কষ্ট হয়, সংক্ষেপে বলা হয় আরএমএস বেগ। এটাকে সিম্বলাইজ করা হয় সি বার দিয়ে অথবা সিএমপি, না সরি সি হচ্ছে এভি অ্যাভারেজ, আর এটাকে শুধু সি দিয়ে প্রকাশ করা হয়, শুধু সি। কেমিস্ট্রিতে বেগ বলতে এটা বোঝায়। এখন দোনোটাই পিভি এর সমান, তো আমি 1 মোল গ্যাসের জন্য চিন্তা করব। তুমি কি বুঝো যে 1 মোল গ্যাসের জন্য এই এম এন সমান হচ্ছে এম? একটু বুঝে দিয়ে আসি ভাই, এটা আবার কি জিনিস। এম হচ্ছে একটা অণুর ভর, এন হইতেছে মোট অণুর সংখ্যা। তাহলে একটা অণুর ভরকে মোট অণু সংখ্যা দিয়ে গুণ করলে এম এন সমান মোট ভর পাওয়া যায়। ওই গ্যাসের যে অণু আছে তার মোট ভর হইতেছে এখন আমাদের এম এন। আচ্ছা, মোট ভর যদি এম এন হয়, 1 মোল যদি হয়, তাহলে সেই ভরকে আমরা মোলার ভর বলি, তাই না? তাহলে আমি বলতে পারি যে এম এন যদি 1 মোল গ্যাস হয়, তাহলে এম এন মানে হইতেছে মোলার ভর। এম এন যদি মোলার ভর হয়, আমি এখানে একটু চেঞ্জ করব, পিভি এর সমান হইতেছে এম আর টি, মানে সরি এখানে থাকে হইতেছে 1/3 এম সি স্কোয়ার, আর এখানে থাকে আর টি। কেন ভাই আর টি? কারণ 1 মোল গ্যাসের জন্য তো এন এর মান 1 হয়। পিভি আর নিব না, পিভি আমাদের কাজে লাগবে না। তাহলে সি সমান কি থাকে, বা সি স্কোয়ার সমান থাকে হইতেছে এইটা 3RT বাই হইতেছে এম। তাহলে সি সমান হচ্ছে √3RT বাই হইতেছে এম। এটা দিয়ে ম্যাথ করতে করতে ফিজিক্সে পাগল হয়ে গেছিল। এখানে শুধু একটা জিনিস একটু মাথায় রেখো, কারণ সি হচ্ছে বেগ, বেগের কোনো ইয়া একক হয় না, লিটার এটিএম একক হয় না। তো এখানে শুধু একটুখানি কেয়ারফুল থেকো। আর এর মান তো নিবা হইতেছে 8.314, এটা নিয়ে কেউ ভুল করো না। ভুল করো এই এম এর মানটা, তোমরা তো সবসময় গ্রামে দেখে অভ্যস্ত, কিন্তু কাঁচা বাচ্চারা এখানে এম এর মান কিসে হবে? এম এর মান এখানে কেজিতে হবে। এই ভুলটা কিন্তু করা যাবে না। মানে হয় কি, সারা জীবনে আমরা এম দেখে দেখে কিসে অভ্যস্ত, গ্রামে দেখে অভ্যস্ত না। কার্বন ডাই অক্সাইড 44, পানি 18, মিথেন 16, ক্যালসিয়াম কার্বনেট 100, এগুলো তো সব গ্রামে, কিন্তু এখানে তোমাকে কেজিতে নিতে হবে, জাস্ট এইটুকু মনে রাখলেই হইতেছে। এই ইকুয়েশনটা এখানে লেখা আছে যে সি আর এম এস সমান √3RT বাই হইতেছে এম। এটা অবশ্যই মুখস্থ করবা। আর তার সাথে হইতেছে গড় বেগের ইকুয়েশনটা মুখস্থ রাখবা, সম্ভাব্য বেগের ইকুয়েশনটা মনে রাখবা। এবং এইটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্টাল রেজাল্ট, যে আরএমএস বেগটা এভারেজ বেগ থেকে বেশি হয়, এভারেজ বেগটা সম্ভাব্য বেগ থেকে বেশি হয়। এবার তোমার ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশন গ্রাফ কি আমরা পড়বো না? আমরা পড়বো না। হ্যাঁ, ওখান থেকে এগুলো আসে ভাই, ওইগুলো পড়তে গেলে তো প্যারা খেয়ে যাবা। ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশন গ্রাফ আমি পড়ছিলাম কখন? ভার্সিটিতে যখন সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ারে পড়ি, তখন হইতেছে শিখছিলাম। মানে কেমিস্ট্রি পড়াতে পড়াতে গিয়ে হইতেছে শিখছি। আচ্ছা, ফুয়াদ পড়ছে, ভালো, খুবই ভালো। মানে ওটা আমাদের বইয়েই নাই, ওটা আমাদের সিলেবাসে নাই, আমাদের কারিকুলামে নাই, কিছুতে নাই। না বইয়ে আছে, না কারিকুলামে আছে, না সিলেবাসে আছে, কিছুই নাই। এবার তোমাকে একটা প্রশ্ন করি, ধরো প্রশ্ন হতেছে যে CO2 এর জন্য, দেখে পারো কিনা এটা, অ্যাডমিশন এই প্রশ্ন অনেকবার আসছে। আরএমএস বেগ গড় বেগের কত গুণ? এই বাচ্চা বাচ্চারা ট্রাই করো তো, তুমি আগে ট্রাই করো। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য আরএমএস ভ্যালুটা গড় বেগের থেকে কত গুণ? খুবই ইজি পিজি প্রশ্ন। 4 গুণ? দেখি আমরা একটু বের করি। আচ্ছা, তাহলে হবেটা কি দেখো তো। একটা হইতেছে এই যে 3RT বাই এম ডিভাইডেড বাই হইতেছে √, কি বলে হইতেছে এখানে 3 না সরি 8RT বাই হইতেছে পাই এম, এই তো, সমান সি বাই হইতেছে সি বার, এই তো। তাহলে তুমি যদি এখন হইতেছে এই রুটকে একটা রুটের মধ্যে নাও, তাহলে এখানে কি স্কোয়ার হয়ে যাবে। তো যদি স্কোয়ার হয়ে যায়, তাহলে আলটিমেটলি কি দাঁড়ায় দেখো, আলটিমেটলি দাঁড়ায় হইতেছে সি বাই হইতেছে, অথবা তুমি এমনিতেই করো,
সি বাই হইতেছে সি বার সমান দাঁড়ায় হইতেছে রুট ওভার তো হবেই ভাই। আর আর কাটা যায়, টি টি কাটা যায়, এম এম কাটা যায়, তাহলে দিন শেষে তোমার উপরে কি থাকে? উপরে থাকে হইতেছে 3, আর নিচে কি থাকে? নিচে থাকে হইতেছে 3 পাই থাকে উপরে, আর নিচে থাকে হচ্ছে 8, তাই না? পাই উপরে চলে যাবে, তাহলে 3 পাই বাই 8 এখানে কত থাকে? 1.17 মিলছে সবার? সবাই কি বুঝতে পারছি? হ্যাঁ, আরএমএস বেগটা তো গড় বেগ থেকে বেশি আসে, সো 1.17 গুণ হচ্ছে বেশি আসে। এবং যেহেতু আমার আরএমএস বেগটা বেশি আসছে, হ্যাঁ ফুয়াদ খুব ভালো একটা কথা বলছে, সো আরএমএস বেগ যেহেতু বেশি আসছে, তার মানে আমাদের অঙ্ক এখানে হয়েছে। এরপরে দেখি হইতেছে এই ম্যাথটা একটু করো তো, ম্যাথটা তুলে নাও, তোলা হলে আমাকে বলো। এই 4-5 সালে কি তোমাদের জন্ম হয়েছে কারো? মনে হয় হয় নাই। চলো দেখি, প্রশ্ন বলছে যে সেলসিয়াস স্কেলের কত তাপমাত্রায় ক্লোরিন গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ, মানে ক্লোরিন গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ সালফার ডাই অক্সাইড গ্যাসের বর্গমূল গড় বর্গবেগের সমান হবে, মানে দুইটা সমান হবে। তাহলে সি সমান কি? সি সমান হতেছে রুট ওভার, এই তো ইকুয়েশন, 3 RT বাই হইতেছে এম। এখন দেখো তো ভাই, দুইটার ক্ষেত্রেই আমাদের কি কি সমান? 3 দুই ক্ষেত্রেই কনস্ট্যান্ট, আর দুই ক্ষেত্রেই কনস্ট্যান্ট। খালি টি এবং এম তোমরা কি বুঝো যে এই দুইটা ভ্যারি করছে? তাহলে আমি কি বলতে পারি যে রুট ওভার টি অফ হচ্ছে মানে T1 M1 বাই রুট ওভার T2 M2। আমি এখানে রুট ওভারটাও বাদ দিতে পারি। তাহলে T1 যদি বলি হতেছে ক্লোরিন গ্যাস চিন্তা করি, সো সেলসিয়াস স্কেলে কত তাপমাত্রায় ক্লোরিন গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ, সো ক্লোরিনেরটা আমি জানি না, তার মানে এখানে দাঁড়ায় হচ্ছে T1 বাই হচ্ছে 71। এখন অনেকে বলবে ভাইয়া আপনি বলছেন কেজিতে নিতে হয়, আপনি এখানে তো কেজিতে নিলেন না। আচ্ছা, এখানে কি কেজিতে নিতে হবে এমন কোনো কথা আছে? এটা কি হোমোজেনাস ইকুয়েশন না, বুঝি এই পাশে যা আছে ওই পাশে তাই আছে, তো এখানে কেজি নিতেই হবে এমন কোনো কথা কিন্তু নাই। আর এখানে T2, T2 আমাকে দেওয়া আছে এনটিপি, এনটিপি মানে 293, বলে দে এনটিপি মানে হতেছে 20 ডিগ্রি সেলসিয়াস। ফিজিক্স বইতে জিরো ধরছে, ওরা ভুল ধরে, কিছু করার নাই। সো এনটিপি মানে হচ্ছে জিরো না, অ্যাকচুয়ালি 20 ডিগ্রি সেলসিয়াস বাই হচ্ছে এখানে সালফার ডাই অক্সাইড। সালফার হচ্ছে 16, 16 দুগুণে হচ্ছে আহ এটা কি 64 না? 64 তো। তাহলে এখানে T1 সমান কত দাঁড়ায়? 293 বাই হচ্ছে 64 ইন্টু হচ্ছে 71। এখানে T1 সমান দাঁড়ায় হচ্ছে 325.04 এত কেলভিন, মাইনাস 273, 52.04। হ্যাঁ,
এত ডিগ্রি সেলসিয়াস। ইজি প্রশ্ন। আমরা নেক্সট ম্যাথে যাই, কাইনেটিক এনার্জি। আচ্ছা, কাইনেটিক এনার্জিতে যাওয়ার আগে তোমাদেরকে একটা প্রশ্ন সলভ করে, এটা পরীক্ষায় সরাসরি আসে না, বাট তারপরে ওর মজার জন্য করাচ্ছি, যে আরএমএস কেন ভালো? মানে প্রশ্ন হতেছে আরএমএস টা কেন ভালো, গড় বেগটা কেন ভালো না, বা হইতেছে সম্ভাব্য বেগ কেন ভালো না? এটা বোধহয় ঢাকা বোর্ড 2016 সালে আসছিল, ঢাকা বোর্ডে, ঢাকা ইউনিভার্সিটি না? তো আরএমএস ভ্যালু এটা ব্যাখ্যা করতে গেলে আমাদের কিছু ম্যাথের ফিলোসফি দরকার। ফিলোসফি হইতেছে, দেখো তো, আচ্ছা, আহ, আমরা কি যোগকে সহজ করার জন্য গুণ আবিষ্কার করছি, না গুণরে সহজ করার জন্য যোগ আবিষ্কার করছি, বলো তো? কোনটা আবিষ্কার করছি? আমরা কিন্তু, তোমরা বুঝো কিনা, প্র্যাকটিক্যালি যোগকে সহজ করার জন্য গুণ আবিষ্কার করছি, তাই না? কারণ ধরো তোমাদের সবার কাছে 100 জন মানুষ আছে, সবার কাছে ধরো 50 টাকা করে আছে, তাহলে মোট কত টাকা হয়? 100 জন মানুষের কাছে 50 টাকা হইলে তুমি চাইলে ওই 50 100 বার যোগ করতে পারো। কিন্তু এত করি না, আমরা গুণ করে দেই, তাহলে তাড়াতাড়ি হিসেবটা বের হয়। তো উদ্দেশ্য হচ্ছে যোগকে সহজ করার জন্য গুণ আবিষ্কার করছে। কিন্তু গুণের আবার কিছু লিমিটেশন আছে, ওই যে শর্টকাট হ্যাজ অলওয়েজ সাম লিমিটেশন। সো গুণ কিন্তু যোগের শর্টকাট। কি লিমিটেশন আছে? তুমি যখন গুণ করবা, তখন না সবগুলো রাশির মান সেম হইতে হয়। মানে সবার টাকা যদি 100 হয় বা 50 হয়, তাহলে না গুণ করলা। কিন্তু আমার কাছে 60 টাকা, একজনের কাছে 70 টাকা, একজনের কাছে 65 টাকা, এরকম হলে তো গুণ করা যায় না। তবে দুনিয়ার যত শর্টকাট আছে সবার কিন্তু একটা লিমিটেশন আছে। গুণের লিমিটেশন আছে, প্রত্যেকটা রাশির মান সমান হলেই তো তখন গুণ করা যাবে, না হয় গুণ করা যাবে না। কিন্তু নেচার তো আসলে সব জায়গায় এরকম সমান রাখে না। নেচার মানেই কখনো একেবারে সুন্দর মানে কি বলে, সুশীল না। নেচার মানেই সেখানে কিছু বৈষম্য থাকবেই, সেখানে বড় ছোট থাকবে, থাকেই। তো তার জন্য আবার মানুষ কি দমে থাকবে? মানুষ দমে থাকে নাই। মানুষ করছে, যে তোমরা কি কেন্দ্রীয় প্রবণতা পড়ছো ক্লাস 8-এ? যখন হচ্ছে ইয়া পড়তে গেছিলা, ওই যে গ্রাফ ট্রাফ পড়তে গেছিলা, আমরা তখন গড়, মধ্যক, প্রচুরক এগুলো বের করা শিখলাম আর কি। কেন? গড় মানে কি? গড় মানে যেহেতু নেচারে কখনোই সবগুলো রাশির মান সমান থাকে না, তাহলে আমরা কি করি, জোর করে একটা মান নেই। যেমন সেটা গড় হইতে পারে, আমি ধরলাম এখানে 100 জন আছো, গড়ে সবার কাছে 50 টাকা করে আছে। আসলে তো সবার কাছে 50 টাকা নাই, কিন্তু 50 টাকা হইতেছে সেই মান, যে মানকে সবার মান হিসেবে চিন্তা করা যায়, যে মানকে সবাইকে রিপ্রেজেন্ট করে। তো এই জন্য আমরা রিপ্রেজেন্টেটিভ ভ্যালু নিতাম। রিপ্রেজেন্টেটিভ ভ্যালু মানে হইতেছে গড় একটা রিপ্রেজেন্টেটিভ ভ্যালু, মধ্যক একটা রিপ্রেজেন্টেটিভ ভ্যালু, তারপর প্রচুরক একটা রিপ্রেজেন্টেটিভ ভ্যালু। কারণ এগুলো একটা মান সবাইকে রিপ্রেজেন্ট করে। তারপরে আমরা গুণ করতাম, তাই না? তাহলে এগুলোতে হয়তো, যেমন বাংলাদেশের মাথা পিছু আয় হিসাব করা হয়, তো মাথা পিছু আয় তো ভাই আমরা ধরি যে $3000 বছরে। $3000 তো মানে প্রায় হচ্ছে 3 লাখ টাকা। 3 লাখ টাকার বেশি তোমার তো আয় নাই, কিন্তু মোট অ্যামাউন্টটা তো সেম থাকে। সো এই যে মানে রিপ্রেজেন্টেটিভ ভ্যালু, সুবিধা হইতেছে মোট অ্যামাউন্টটা বের করা যায়। অসুবিধা হইতেছে যে যার ইনকাম 1 টাকাও না সেও 3 লাখ টাকা ইনকাম করে, যার ইনকাম বছরে 300 কোটি টাকা সেও 3 লাখ টাকা ইনকাম করে, এই হচ্ছে ইস্যু। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য মোট মানটা বের করা এই ক্ষেত্রে। তো এখন আমি গড় নিব না মধ্যক নিব না প্রচুরক নিব, সেটা আমি দেখবো যে কোনটা ভালো রিপ্রেজেন্টেটিভ ভ্যালু। এখন আমরা আসলে বের করি কি, গ্যাসের গতিশক্তি না? তো যদি গতিশক্তি বের করতে চাই, তাহলে দেখো, ধরো আমার কাছে মোট গতিশক্তি আমি বের করতে চাচ্ছি, ই সমান কি, হাফ এম ভি স্কোয়ার, তাই না? হাফ ইন্টু এম, প্রথমটার বেগ সি অন স্কোয়ার, তারপর হইতেছে হাফ ইন্টু এম সি টু তার স্কোয়ার, হাফ ইন্টু এম সি থ্রি তার স্কোয়ার। ধরলাম আমার কাছে এন সংখ্যক অণু আছে, এইখানে হাফ ইন্টু এম, আমাদের উদ্দেশ্য গতিশক্তি বের করা। এখন আমি দেখবো কোনটা ভালো রিপ্রেজেন্টেটিভ মান। সবগুলো অণুর ভর সমান, কিন্তু সবগুলো অণুর গতিশক্তি সমান না। আর এখানে একটু কাহিনী আছে, তোমাদের মধ্যে অনেকটাই দেখি দুইটা লিখেই ডট ডট দেওয়া শুরু করো আলসেমি ঠেলায়। নিয়ম হইতেছে 3টা নন জিরো টার্ম লেখা, এত আলসেমি করা যাবে না এখানে। এখন হাফ আর এম কমন নাও, তাহলে কি দাঁড়ায়? ফাঁকা করে নেই, হাফ ইন্টু এম ইন্টু
c1 তার স্কোয়ার, c2 তার স্কোয়ার, c3 তার স্কোয়ার, ডট 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 cn তার স্কোয়ার। আমি করলাম কি, এটাকে একটা গায়ের জোরে n দিয়ে ভাগ করছি, বুঝছো, গায়ের জোরে করছি। তো তুমি যখন গায়ের জোরে n দিয়ে ভাগ করবা, তোমাকে অবশ্যই একটা n দিয়ে গুণ করে এটাকে মিটিগেট করতে হবে, তাই না? তো যে n দিয়ে ভাগ করলাম, সেই n দিয়ে এখানে হইতেছে আমি গুণ করে দিচ্ছি। আবার আমি করলাম কি, গায়ের জোরে এখানে একটা রুট ওভার দিলাম। তো গায়ের জোরে রুট দিছি, সেটা মিটিগেট করার জন্য এখানে আমাদের একটা কি দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে, একটা স্কোয়ার দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। তাহলে কি করছে বুঝতে পারছো? এই যে গায়ের জোরে n দিয়ে ভাগ করে n দিয়ে গুণ করে সেটা আমরা মিটাই দিলাম, একটা রুট দিলাম, সেটাকে স্কোয়ার দিয়ে মিটাই দিলাম। এই যে পুরোটা কি আরএমএস না? দেখো তো, বুঝো কিনা? মানে বর্গর গড় করছি, আবার রুট দিয়ে ভাগ করছি, মানে রুট দিচ্ছি। তাহলে আলটিমেটলি থাকে হতেছে এইটা, ই সমান হইতেছে হাফ ইন্টু এম ইন্টু সি তার স্কোয়ার ইন্টু এন। দেখো এই ইকুয়েশনটা তুমি দিন শেষে পাও। এখন ভাই এইটার তাৎপর্য কি? আচ্ছা, হাফ এন এম সি স্কোয়ার, তোমরা কি বুঝো এটা একটা অণুর গতিশক্তি? হাফ এম সি স্কোয়ার একটা অণুর গতিশক্তি, তো কোন অণু? আমি যদি আরএমএস বেগটাকে রিপ্রেজেন্টেটিভ মান ধরে তারপরে যদি একটা অণুর গতিশক্তি বের করি সেটা, তাহলে আমি বলতে পারি যে গতিশক্তি সমান, এখানে লেখা যায় ই সমান হইতেছে এরকম, আরএমএস বেগকে রিপ্রেজেন্টেটিভ বেগ ধরে একটি অণুর গতিশক্তি এই যে একটি অণুর গতিশক্তিকে কি দিয়ে গুণ করব? এন দিয়ে গুণ করব। দেখো তো, আমাদের কি এটাই উদ্দেশ্য ছিল না? আমরা তো এটাই চাচ্ছিলাম যে গড় মানটা নিয়ে মোট সংখ্যা দিয়ে গুণ করলে মোট টাকাটা পাওয়া যায়। তাহলে আমি আরএমএস বেগকে যদি রিপ্রেজেন্টেটিভ ভ্যালু ধরে একটা অণুর গতিশক্তি বের করি, তারপর যদি তাকে মোট সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে আমি মোট গতিশক্তি পেয়ে যাচ্ছি। এই জন্য আরএমএস বেগটা ভালো রিপ্রেজেন্টেটিভ ভ্যালু। গড় বেগে তো ভালো রিপ্রেজেন্ট করে না, আবার সম্ভাব্য বেগে তো ভালো রিপ্রেজেন্ট করে না। সবাই কি বুঝতে পারছি বাচ্চা বাচ্চারা? তাহলে শুরু থেকে আসি, আমরা আজকে এখান থেকে শুরু করছি যে গ্যাসের গতীয় তত্ত্ব কয়েকটা স্বীকার্য ছিল। অণুগুলো স্থিতিস্থাপক গোলক, সংঘর্ষ হয়, সংঘর্ষ সময়টা খুবই ছোট। তারপরে সংঘর্ষের যে পথ পাড়ি দেয় তাকে মুক্ত পথ বলা হয়। তারপর হচ্ছে এই যে এই ইকুয়েশনটা হাফ এম কি বলে, 1/3 এম এন সি স্কোয়ার, আর গতিশক্তি তার তাপমাত্রার সমানুপাতিক। তারপরে আমরা দেখলাম হতেছে গ্যাসের গতীয় তত্ত্ব, আরএমএস বেগ, সম্ভাব্য বেগ এবং গড় বেগ। এর মধ্যে আরএমএস বেগটা বড়, কত গুণ বড় সেটা বের করে ফেলছি। এরপরে দেখছিলাম আরএমএস বেগের ইকুয়েশনটা কই থেকে আসে, ইকুয়েশনটা যে এখান থেকে আসে। এম এর মানটা কেজিতে বসাবে, সবাই একটু কেয়ারফুলি থেকো। আর আরএমএস বেগটা কেন ভালো সেটা দেখাই দিলাম। আরএমএস বেগটাকে যদি তুমি যদি হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ভ্যালু ধরো, তারপরে যদি একটা অণুর গতিশক্তি বের করো, তাকে মোট নাম্বার দিয়ে গুণ করলে মোট গতিশক্তি পাওয়া যায়। এবার দেখি কাইনেটিক এনার্জি, মানে গ্যাসের গতিশক্তি কেমনে মাপে। আমরা তো এটা জানি যে পিভি সমান হইতেছে 1/3 এম এন সি তার স্কোয়ার, আবার এনআরটি এই এক ইকুয়েশন থেকে সব বানানো হয় আর কি। এখন ভাই যদি আমি এখানে 1 মোল গ্যাসের জন্য নেই, অনেকে বলতে পারো সব 1 মোল কেন নেন ভাই, 1 মোল নিলে হিসাবটা সহজ হয়। তাহলে কি দাঁড়ায় এখানে 1/3 দেখো তো কি দাঁড়াচ্ছে, আহ এম সি তার স্কোয়ার সমান আরটি দাঁড়ায়। কিন্তু গতিশক্তির সূত্রে তো 1/3 নেই, গতিশক্তির সূত্রে তো হাফ আছে। তাহলে হাফ তুমি জোর করে একটা হাফ আনবা আর কি, বুঝছো? হাফ ইন্টু এম সি তার স্কোয়ার, ওটা প্রায়শ্চিত্ত করলে একটা 2 দিয়ে গুণ করে আর কি, সমান এখানে থাকে আরটি। মানে হাফ নিয়ে আসলা, নিচে 2 আনলা, তো তো তোমাকে তাহলে মিটাইতে হবে, উপরে 2 দিচ্ছি।
এটাই মানে কি, এটাই হইতেছে গতিশক্তি। ই সমান উল্টে দাও 3/2 × RT এখন 1 মোল গ্যাসের জন্য যদি 3/2 RT থাকে, তাহলে n মোল গ্যাস থাকলে ইকুয়েশনটা আসলে কি দাঁড়ায়? সো এই হচ্ছে আমাদের ইকুয়েশন, ই কে সমান এখানে হচ্ছে 3/2 এখানে অনেক কথা বলবো, দাঁড়াও এখানে কাহিনী আছে। 3/2 × NRT। এই ফিজিক্সে কি এরকম ইকুয়েশন পড়তা, নাকি অন্য কাহিনী ছিল? সো ফিজিক্সে তোমরা এখানে 3-এর জায়গায় ডিগ্রিস অফ ফ্রিডম পড়তা, হ্যাঁ। এখন কাহিনী আছে, ফিজিক্সে ডিগ্রিস অফ ফ্রিডম পড়ানো হয়, কেমিস্ট্রিতে পড়ানো হয় না। কেন পড়ানো হয় না? কারণ প্রত্যেকটা সাবজেক্টের একটা আলাদা সৌন্দর্য আছে, প্রত্যেকটা সাবজেক্টের একটা আলাদা ব্যাপার আছে। কেমিস্ট্রিতে এইটা তো তোমরা জানো যে এক পরমাণু আসলে কেমিস্ট্রিতে ডিগ্রিস অফ ফ্রিডম আছে, বাট পড়ানো হয় না কেন সেটা বলে দিই। এই এই 3 কখন হয়? যখন এক পরমাণু গ্যাস হয় তখন না? তো কেমিস্ট্রিতে আসলে সব গ্যাসকে এক পরমাণু গ্যাস হিসেবে কল্পনা করা হয়। তাহলে ভাই এটা কি ঠিক হলো না? ঠিক হলো না, কিন্তু আরো অনেক জায়গায় তুমি এরকম ভুল করো। মানে আমার কলেজে টিচারদের সঙ্গে কথা হয়েছে এবং আমি এরকমও জিজ্ঞেস করছি, স্যার আমরা যে কার্বন ডাই অক্সাইডের জন্য ঠাস করে 3/2 বসাই দিই, এটা তো উচিত না। তো বলছে, শাওন তুমি তো ভাই কার্বন ডাই অক্সাইডের জন্য তো বয়েলের সূত্র অ্যাপ্লাই করো। সো বয়েলের সূত্র তো আদর্শ গ্যাসের জন্য, তুমি তো সেখানে ধরছো না। সো কেমিস্ট্রিতে সব গ্যাসগুলাকে আসলে এক পারমাণবিক গ্যাস হিসেবে কল্পনা করে তারপর ইকুয়েশনে ভ্যালু ইনপুট করা হয়। এটা নিয়ে খুব একটা বদার্ড হয়ে না, সব জায়গায় 3/2 বসায়। এখন দেখি এখান থেকে কি কি গ্রাফ আসতে পারে। ধরো আমি এখানে একটা গ্রাফ নিলাম হইতেছে ই কে, আর এখানে একটা গ্রাফ নিলাম হইতেছে টি। তাহলে ইকুয়েশন কি ছিল? ইকুয়েশন ছিল হচ্ছে এইটা, ই কে সমান হচ্ছে 3/2 NRT। তাহলে ভাই দেখো y সমান কি mx দাঁড়ায় না, যে এটা হতেছে আমাদের m এর মান। তাহলে তুমি এরকম গ্রাফ পাবা যে ঢালের মান হইতেছে কত? 3/2 × N × R। এটা মাঝে মধ্যে দরকার হতে পারে যদি কঠিন প্রশ্ন করে আর কি, বুঝছো? আগের স্লাইডটা সবার যদি গ্রাফটা তোলা হয়ে থাকে, আমরা একটা ম্যাথ সলভ করি। এই প্রবলেমটা লিখে নাও, রুয়েটে আসছে চুয়েটে আসছে। আচ্ছা, আমাকে বলছে যে এসটিপি তে 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড, 1 লিটার কার্বন ডাই অক্সাইড এবং 1টি কার্বন ডাই অক্সাইড, এই অণুগুলোর গতিশক্তি কত হবে? প্রথমে দেখো 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড, নাম্বার ওয়ান। তাহলে কি ছিল? 3/2 × NRT। সো এন মানে কত? এখানে 1/44 না?
ইন্টু হইতেছে RT। সব SI তে নাও, তাহলে দেখো কত থাকে, এখানে থাকে হইতেছে, আচ্ছা মান বের না করি, মান বের করা তো সহজ। 2 নম্বর হইতেছে 3/2 ইন্টু 1/22.4। এই হচ্ছে আমাদের n এর মান, তারপরে হচ্ছে RT। 3 নম্বর হইতেছে একটি কার্বন ডাইঅক্সাইড। একটি কার্বন ডাইঅক্সাইড মানে হইতেছে 3/2 ইন্টু 1/অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু হচ্ছে RT। এই হচ্ছে তোমার কাহিনী, বাকি সবটুকু তো ইজি পিজি। সো এই প্রত্যেকটা ক্ষেত্রে আসলে n এর মান ভ্যারি করছে, n এর মান অনুযায়ী তোমাকে বসাইতে হবে আর কি। একটি কার্বন ডাইঅক্সাইড অণুর গতিশক্তি, তাহলে আমরা জানি কি মোল সংখ্যা মানে কত? মোল সংখ্যা মানে হইতেছে n/na না, যে নাম্বারটা দেওয়া থাকবে গিভেন নাম্বার বাই হইতেছে অ্যাভোগাড্রো নাম্বার। হ্যাঁ, 3/2 কেটে দিলেও হয়, ওই যে বোল্টজম্যান কনস্ট্যান্ট। এরপরে এই ম্যাথটা লিখে নাও তো। টেম্পারেচার তো STP দেওয়া আছে, মানে 0°C। কার্বন ডাইঅক্সাইডের নমুনাতে গিয়ে টি গ্রাফের ঢালের মান হচ্ছে 1000 কেলভিন। উক্ত নমুনায় কার্বন ডাইঅক্সাইডের ভর কত গ্রাম? এখানে কোন কনসেপ্ট কাজে লাগবে মনে আছে? এই যে দেখো এই কনসেপ্টটা, ইকে বনাম টি, গ্রাফের মান দেওয়া আছে এত, তাহলে আমাদের 3/2 এনআরটির মান দেওয়া আছে। সো 3/2 এনআরটি না, সরি 3/2 এনআর এর মান দেওয়া আছে, তাহলে 3/2 এন ইন্টু আর এর মান দেওয়া আছে হচ্ছে 1000। এবার তোমাকে একটা একটা করে ভ্যালু বসাইতে হবে। সো ভ্যালু বসাতে হবে মানে হচ্ছে 3/2 তো বসাইলাম, এখানে মোল সংখ্যা মানে উপরে হতেছে ভর বাই হচ্ছে 44, গ্রামে বের হবে কিন্তু এখানে, কারণ এটা কেজিতে নিলে এটা কেজিতে বের হইতো, এটা গ্রামে নিলে এটাও গ্রামে বের হবে, এই হচ্ছে কাহিনী। না, এখানে কেজিতে নিতে হবে এমন কোনো কথা নাই, মোল সংখ্যা নিতে হবে। এখন ভাই তুমি এইখানে যদি 44-এর পরে 10⁻³ দাও, তাহলে এটা কেজিতে হইলে এটাও কেজিতে বের হবে, নবনী বুঝতে পারছি? আর এটা গ্রামে নিলে এটাও গ্রাম, রেশিও তো। আর আর এর মান হইতেছে 8.314 সমান এখানে হইতেছে 1000। তাহলে আমাদের এখানে ডাব্লিউ থাকে 44 × 2 গুণন হচ্ছে 1000 ভাগ হচ্ছে 3 গুণন 8.314। এত বড় মান আসলো? এই আমার আনসার কি ঠিক আছে? কেন জানি একটু সন্দেহ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এরকম অদ্ভুত অদ্ভুত মান আসলে একটু সন্দেহ হয়। ওকে, সো আমরা একটা ব্রেক নিব, তারপরে আসবো আমরা গ্যাস তরলীকরণ। 10 মিনিটের ব্রেক নাও, চা কফি যারা খাওনি চা কফি খাও, ফোনের দিকে তাকাই থেকো না, ব্রেনকে রেস্ট দাও, চোখকে রেস্ট দাও, পারলে আব্বু আম্মুর সাথে গল্প করো 10 মিনিট। এই সবাই কি আছি?
আমাদের গ্যাসের পার্টটুকু আর অল্প কিছু জিনিসপত্র হলে শেষ হয়ে যাবে। সবাই একটু লিখে নাও গ্যাস তরলীকরণ। তার আগে একটু বলে দিই গ্যাস ভার্সেস বাষ্প। তোমাদের কাছে কি মনে হয় দুটো সেম জিনিস? হুম? খবরদার, এই দুটো সেম জিনিস না। বইতে খুব কঠিন কঠিন কিছু কথা লেখা দিছে, সেই কঠিন কথাগুলোকে আমি সহজ করে দিচ্ছি। গ্যাস মানে যেটা নর্মালি বায়বীয় থাকে, মানে যেটা তোমার এখনকার যে হইতেছে কি বলে, যে তাপমাত্রা আছে, যে চাপ আছে, সেই তাপমাত্রা ও চাপে যে বায়বীয় অবস্থায় থাকে সে হচ্ছে গ্যাস। আর এটা কারা? বাষ্প কারা? যারা নর্মালি বায়বীয় থাকে না, যাদেরকে আমাকে জোর করে চাপ কমিয়ে, চাপ বাড়িয়ে তাপমাত্রা কমিয়ে গ্যাস করা হয় বা বায়বীয় করা হয়, তাদেরকে আমরা কি বলি? বাষ্প বলি। সো বইয়ের ডেফিনেশন একটু কঠিন করে দেওয়া আছে, তুমি এই দুটো মনে রাখো। সেটা হতেছে বর্তমানে যারা কক্ষ তাপমাত্রা, যে তাপমাত্রা আমরা বলি, সেই তাপমাত্রায় যারা বায়বীয় অবস্থায় থাকে সেটা হতেছে গ্যাস। আর যারা নর্মালি বায়বীয় থাকে না, জোর করে বায়বীয় বানানো হয়। জোর করে মানে হইতেছে, দেখো এইখানে তোমাকে তাপমাত্রা কমাইতে হবে, তোমাকে চাপ বাড়াইতে হবে। সো তাপমাত্রা, চাপ এইগুলো চেঞ্জ করার পরে বায়বীয় হয়, সেগুলোকে আমরা কি বলি? বাষ্প বলি। এখন দেখি যে গ্যাস তরলীকরণ এগুলো করতে গেলে, so আমি একটা স্লাইড অ্যাড করছি, সবাই লিখে নাও যে গ্যাস তরলীকরণ। আচ্ছা ভাই, কোনো গ্যাসকে তুমি যখন তরলীকরণ করবা তখন কি চাপ কমাইলে ভালো হয় না চাপ বাড়াইলে ভালো হয়? কমন সেন্স কি বলে? চাপ বাড়াইলে ভালো হয়, বুঝো কিনা? গ্যাসের উপরে যত বেশি চাপ দিবা সেই গ্যাস তত সহজে তরল হয়। তোমরা ওই যে এলপিজি পড়ছো না, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস? তো এই লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস কেন লিকুইফাইড হয়েছে? কারণ তার উপরে এক্সট্রিম লেভেলে প্রেসার দেওয়া হয়েছে, তার জন্য লিকুইড হয়েছে। সো আমি চাপ বাড়াতে পারি, অথবা সো বা অথবা হচ্ছে এবং, দুটো একসঙ্গে করা যায়, আমি টেম্পারেচার কমাতে পারি। সো এইটা হচ্ছে গ্যাস তরলীকরণের দুইটা মূলনীতি, যে হতেছে আমি গ্যাসকে চাপ বেশি বাড়াইতে পারি অথবা তাপমাত্রা কমাতে পারি। এখন এইটার উপর ভিত্তি করে আমাদেরকে দুই তিনটে ডেফিনেশন শিখতে হবে। একটা লেখানো হচ্ছে সন্ধি তাপমাত্রা। সন্ধি তাপমাত্রা মানে হতেছে ক্রিটিক্যাল তাপমাত্রা। আচ্ছা ধরো, তোমাদেরকে একটা জিনিস বলে দিই, একটা মানুষকে দিয়ে যখন আমি একটা কাজ করাবো, তখন তাকে দুইভাবে কাজ করাতে পারি। একটা হতেছে তাকে আমি, মানে তাকে হচ্ছে একটু ভালোবাসা দিলাম, তাকে বুঝাইলাম, শোনাইলাম, সেভাবে কাজ করা যায়। একটা হচ্ছে উল্টাটা, তাকে ভয় দিলাম, এভাবেও কাজ করা যায়। তো একটা হচ্ছে বুঝাই শোনায়, তার মাথা ঘামায়, তাকে কি বলে, তার গলা, আমাদের এলাকায় বলা হইতেছে মাথা চুলকায়, তাকে হচ্ছে একটুখানি সুন্দর মতো দাদু যত্ন করে তাকে দিয়ে কাজ আদায় করা যায়, যেটাকে সফট পাওয়ার বলা হয়। আর আরেকটা হচ্ছে তাকে দিয়ে জোর করে কাজ করানো। এখন আবার দুইটা একসঙ্গে করানো যায়। একটা হচ্ছে তাকে বুঝাইলাম, আবার তাকে ভয়ও দিলাম। দুইটাও একসঙ্গে করা যায় এবং দুইটা একসঙ্গে করা ভালো। যেমন যেটা যেটা ইউএসএ করে আর কি। বিভিন্ন দেশকে একদিক দিয়ে নিষেধাজ্ঞা দেয়, আবার অন্য দিক দিয়ে হইতেছে প্রযুক্তিও দেয়। প্রযুক্তি দেয়, ঋণ দেয়, টাকা পয়সা দেয়, মার্কেট তৈরি করে দেয়। দুই রকমই করে আর কি ইউএসএ। এখন সন্ধি তাপমাত্রা মানে হইতেছে একটা তাপমাত্রা, যে তাপমাত্রায় রেখে আমি শুধু চাপ দিয়ে তরল বানাবো। কারণ দেখো, গ্যাসকে যদি তরল বানাইতে হয় তাহলে আমাকে চাপ বাড়াইতে হবে। এখন গ্যাসকে তরল বানানোর জন্য তাপমাত্রার তো যত কম হয় তত ভালো, যত কম হয় তত ভালো। তাহলে কি তুমি বুঝতে পারো যে তাপমাত্রার নিচের দিকের কোনো সীমা নাই? বুঝি কিনা? যে গ্যাসটা 30-এ তরল হয়, 30 ডিগ্রিতে, সেই গ্যাসটা 20 ডিগ্রিতে তরল হবে, আর সহজে তরল হয়। যেটা 20-এ তরল হয় সেটা 15-তে তরল হবে। তুমি কি এটা বুঝতে পারো? যে আমি যদি তাপমাত্রার কথা বলি গ্যাসকে তরলীকরণের ক্ষেত্রে, নিচের দিকের কোনো সীমা নাই, সীমাটা উপরের দিকে একটা জায়গায় গিয়ে ফিক্সড হবে। সবাই কি বুঝতে পারি? তো আমি সন্ধি তাপমাত্রার ক্ষেত্রে শুধু চাপ দিয়ে তরল বানাবো। তো চাপ দিয়ে তরল বানানোর ক্ষেত্রে একটা তাপমাত্রা আমাকে বলতে হয়। তো আমরা অনেকেই বুঝি না যে সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে। যেহেতু নিচের দিকের কোনো সীমা নাই, সীমাটা উপরের দিকে, তার মানে কথা হইতেছে সন্ধি তাপমাত্রার ডেফিনেশন হইতেছে এইটা, যে সর্বোচ্চ তাপমাত্রায় রেখে তাপমাত্রা পর্যন্ত
গ্যাসকে শুধু চাপ দিয়ে তরল বানানো যায়, শুধু চাপ দিয়ে তরল বানানো যায়। এটাকে বলা হয় সন্ধি তাপমাত্রা। তো এইখানে যে সর্বোচ্চ বা সর্বনিম্ন এই জিনিসটা অনেকে মনে রাখতে পারে না, আমি এই জন্য বলে দিচ্ছি। তাপমাত্রার নিচের দিকের কোনো সীমা নাই তরল বানানোর ক্ষেত্রে, যত কম হয় তত ভালো। নিচের দিকের কোনো সীমা নাই, সীমাটা উপরের দিকে আছে, জন্য সর্বোচ্চ লিখে দিচ্ছে। তোমাদেরকে কয়েকটা মান একটু লিখে দিই। যেমন হইতেছে কার্বন ডাই অক্সাইডের জন্য এই মানটা একটু মনে রেখো। এই মানটা হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস। এর মিনিং কি জানো? এর মিনিং হইতেছে তুমি যদি হচ্ছে ধরো 25 ডিগ্রি সেলসিয়াসে রাখলা, রেখে তুমি এখানে চাপ দিলা, চাপ দিলে সে কিন্তু তরল হবে, চাপ দিলা তরল হবে। তুমি 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখলা, রেখে চাপ দিলা, সে তখনও কিন্তু তরল হবে। কিন্তু তুমি তাপমাত্রা যদি 32 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাও, আবার তুমি যদি চাপ দাও, ধরো অসীম পরিমাণে চাপ দিচ্ছ, অসীম মানে এই চাপের কোনো সীমা নাই, অসীম পরিমাণ চাপ দিল, তখনও গ্যাসটা কি হবে না, তখন গ্যাসটা তরল হবে না। এই হচ্ছে আমাদের এই কনসেপ্টটা। তাহলে যে সর্বোচ্চ তাপমাত্রা পর্যন্ত শুধু চাপ দিয়ে তরল বানানো যায়, ওর তাপমাত্রা বেশি হলে আর তুমি চাপ দিয়ে তরল বানাইতে পারবা না, কোনোভাবেই তরল হবে না, তখন আমরা সেটাকে বলে হইতেছে ক্রিটিক্যাল টেম্পারেচার। সেটা কার্বন ডাই অক্সাইডের জন্য 31.1 ডিগ্রি সেলসিয়াস। খুবই ইম্পর্টেন্ট তথ্য। আর বইতে আর দুইটা তথ্য আছে, হাইড্রোজেনেরটা আমার এই মুহূর্তে মনে নেই, আমার কাছে লেখা নাই। আর হইতেছে হিলিয়ামেরটা, তোমরা এই দুটো একটু দেখে নিবা, বইতে আছে অবশ্যই, তুমি যেই বইটা পড়ো সেই বইতে আছে। তাহলে এবার ক্রিটিক্যাল টেম্পারেচার কি? ক্রিটিক্যাল টেম্পারেচার হইতেছে যে সর্বোচ্চ তাপমাত্রায় রেখে কোনো গ্যাসকে শুধু চাপ দিয়ে তরল বানানো যায়। এই সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে, এটা অনেকে মনে রাখতে পারে না, সেজন্য বলে দিলাম যে নিচের দিকে সীমা নাই, উপরের দিকে সীমা আছে। এবার দেখো সন্ধি চাপ। সন্ধি চাপের ডেফিনেশন দুই ভাবে দেওয়া যায়, কিন্তু আমি তোমাদের স্যাররা যেভাবে অ্যাকসেপ্ট করে সেভাবে দিচ্ছি। সন্ধি তাপমাত্রায় রেখে কোনো গ্যাসকে তরল বানানোর জন্য যে চাপ দিতে হয় তাকে সন্ধি চাপ বলা হয়। আহ তখন কি হবে, কোনটা তখন? ও তখন গ্যাস গ্যাসই থেকে যাবে, বায়ু থেকে যাবে, তরল হবে না। তো সন্ধি চাপ হচ্ছে এইটা, সন্ধি তাপমাত্রায় রেখে যে চাপে গ্যাস তরল হয়, সেটাকে বলা হয় সন্ধি চাপ। এবং এইটা কার্বন ডাই অক্সাইডের জন্য হইতেছে মানটা হচ্ছে এইটা, CO2 এর জন্য 72.9 ATM। ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এই মানটা। হ্যাঁ, আরেকভাবে ডেফিনেশন দেওয়া যেত, দুই শেষে দুইটা ডেফিনেশনের মিনিং আলাদা হইলেও মানটা সেম হয়। আচ্ছা, যাদের লেখা হয়ে গেছে তারা একটু খেয়াল করো তো ভাই, সন্ধি চাপটাই কি ম্যাক্সিমাম চাপ না? তুমি যখন সন্ধি তাপমাত্রায় রাখো, তখন যে চাপটা দিয়ে গ্যাস তরল হয় সেটা কি ম্যাক্সিমাম চাপ না? কারণ সন্ধি তাপমাত্রায় তুমি একটু একটু হইতেছে, একটু সবাই লেখা বন্ধ করে খেয়াল করো। সন্ধি তাপমাত্রা হইতেছে পসিবলের ক্ষেত্রে সব থেকে কঠিন তাপমাত্রা। বুঝো এটা? আগে দেখো এটা বুঝো কিনা। মানে কাজটা পসিবল, কিন্তু মোস্ট মানে হার্ডেস্ট ওয়েতে। বুঝো এটা? 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখলে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে চাপ দিলে সে তরল হয়, এর থেকে কম হলে তো সহজ। তাহলে এই কাজটা হবে পসিবল কিন্তু হার্ডেস্ট, সেটা হচ্ছে সন্ধি তাপমাত্রা। এই বুঝো এটা? এটা বুঝো কিনা সবাই একটু কমেন্ট করো। সন্ধি তাপমাত্রা এর থেকে বেশি তাপমাত্রা হলে কাজটা ইম্পসিবল হয়ে যায়, সেটা হার্ড থাকে না, লিটারালি ইম্পসিবল হয়ে যায়। কিন্তু সন্ধি তাপমাত্রায় যে তাপমাত্রা, সেই তাপমাত্রা হতেছে সব থেকে পসিবল কিন্তু হার্ডেস্ট। এখন হার্ডেস্ট মানে কি? সন্ধি তাপমাত্রায় যে চাপটা দিতে হবে তোমাকে, সেটা কি? সেটা হইতেছে ম্যাক্সিমাম প্রেশার না? বুঝো কিনা?
তুমি এর থেকেও বেশি প্রেসার হয়তো দিতে পারো গ্যাসকে, তোমাকে কেউ আটকাবে না, কিন্তু তখন তো আসলে গ্যাস তরল হবে না। তো সন্ধি তাপমাত্রায় রেখে যে চাপটা দিচ্ছ সেটাই কিন্তু ম্যাক্সিমাম চাপ। এর বেশি মানে এর বেশি চাপ তুমি দিতে পারবে না তরল হবে এরকম ক্ষেত্রে। কারণ এর বেশি চাপ তুমি দিবা কখন? যখন ওই সন্ধি তাপমাত্রা থেকেও বেশি তাপমাত্রা হবে, তখন তো ভাই তোমার চাপ দিয়ে লাভ নাই। আর সন্ধি তাপমাত্রা থেকে তাপমাত্রা যদি কম থাকে, তাইলে হইতেছে তো আরো কম চাপে সে তরল হবে। তাহলে কি বুঝতে পারো সন্ধি চাপটা কি মিনিমাম চাপ না ম্যাক্সিমাম চাপ? বলো তো, একটু চিন্তা করো। সন্ধি চাপটা কিন্তু ম্যাক্সিমাম চাপ। কেন ম্যাক্সিমাম? কারণ সন্ধি তাপমাত্রায় রেখে তুমি যে চাপটা দিচ্ছ সেই চাপটাই কিন্তু ম্যাক্সিমাম চাপ। গ্যাস তরল হবে আসলে এই সুযোগে। তো যাই হোক, সন্ধি তাপমাত্রায় রেখে গ্যাসকে যে চাপে তরল হয় তাকে আমরা কি বলি? তাকে সন্ধি চাপ বলি। কার্বন ডাই অক্সাইডের জন্য ৭২.৯ atm। এবার সবাই একটু লিখে নাও জুল থমসন প্রভাব। জুল থমসন ইফেক্ট কি জিনিস? এই কেউ কি কোনোদিন কোনো ওই যে কি বলে আরে যেটা দিয়ে আগুন জ্বালায়, লাইটার ভাঙছো কখনো? কোনো লাইটার কি ভাঙছো? ভাঙলে দেখবা লাইটারটা ঠান্ডা হয়ে যায়। দেখছো কোনোদিন? কোনো লাইটার ভাঙলে সেটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। তো জুল থমসন ইফেক্ট হইতেছে, ধরো তোমার কাছে কোনো একটা এই হচ্ছে একটা গ্যাসের চেম্বার আছে, অল্প জায়গা আর কি, অল্প জায়গায় অনেকগুলো গ্যাস আছে। তো গ্যাসের অণুগুলো খুবই 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 অল্প জায়গায় আছে, খুবই অল্প জায়গায় আছে। আমি করছি কি, এই অল্প জায়গায় গ্যাসের যে অণুগুলোকে সেগুলোকে প্রসারিত হইতে দিচ্ছি খুব দ্রুত। সো আমি দ্রুত প্রসারণ করব, দ্রুত মানে এক্সট্রিমলি দ্রুত, এক্সট্রিমলি। আচ্ছা কাচ্চা বাচ্চারা, দ্রুত প্রসারণ যদি হয় সেটা তাপগতিবিদ্যার কোন সিস্টেমের মধ্যে পড়ে? ওই যে সমষ্ণ, আর জানি কি কি ছিল না, সমচাপীয় নাকি রুদ্ধতাপীয়, মনে আছে? সেটা কিন্তু রুদ্ধতাপীয় প্রসেস হয়ে যায় না? অ্যাডিয়াবেটিক প্রসেস বলে ইংলিশে। তো তুমি যখন অল্প জায়গায় রাখা কোনো গ্যাসকে খুব দ্রুত শীতল হইতে দাও, খুবই দ্রুত শীতল হইতে দাও, তখন বাইরে থেকে তো চাপ যাচ্ছে, মানে তাপ আসছেও না তাপ যাচ্ছেও না, শক্তির ইন্টারচেঞ্জ হচ্ছে না। তাহলে বলো তো ভাই, এই যে গ্যাসগুলো যে প্রসারিত হইলো, এখানে যে শক্তি লাগবে সেই শক্তি তো বাইরে থেকে আসছে না। তাহলে সেই শক্তি কি? গ্যাসের নিজস্ব শক্তি, অন্তস্থ শক্তি। তাহলে গ্যাসের অন্তস্থ শক্তি যদি কমে যায়, তখন সেই গ্যাসটা কি হয়ে যাবে বলো তো? সেকের গ্যাস থাকবে না তরল হয়ে যাবে? এটাকে তরল হয়ে যায়। এই প্রসেসটাকে বলা হইতেছে আমাদের জুল থমসন ইফেক্ট। তাহলে জুল থমসন ইফেক্ট হইতেছে অল্প জায়গায় সংকুচিত কোনো গ্যাসকে দ্রুত প্রসারণ হইতে দিলে সেই গ্যাসটা তরল হয়ে যায়। কেন তরল হয়? কারণ গ্যাসের প্রসারণে যে শক্তি লাগে বা যে কাজ হয় সেটা গ্যাসের অন্তস্থ শক্তি সরবরাহ করে। সো অন্তস্থ শক্তি সরবরাহ করলে গ্যাসগুলো তরল হয়ে যায়, এটাকে বলা হয় জুল থমসন ইফেক্ট। এখন জুল থমসন ইফেক্ট থেকে তোমাদের বেশি ইম্পর্টেন্ট হইতেছে এইটা, উৎক্রম তাপমাত্রা। উৎক্রম তাপমাত্রা, এটা কি ইংলিশে কি বলে আমার মনে নাই। এইটা থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল এর মধ্যে ডিফারেন্স কি? থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল তো আসলে দুনিয়ার সবকিছুকে সাপোর্ট করে ফুয়াদ। মানে থার্মোডাইনামিক্স এর সেকেন্ড ল তো আসলে তেমন কোনো ল না, মানে পারফেক্ট হিট ইঞ্জিন হয় না, পারফেক্ট রেফ্রিজারেটর হয় না। অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্স এর সেকেন্ড ল তো হচ্ছে স্পন্টেনিটি নিয়ে কথা বলে, কিন্তু ফার্স্ট ল তো হচ্ছে রেটার ইকুয়েশন তো একই হয়ে যায়। ডিফারেন্সটা হ্যাঁ কি? অবশ্যই এক হয়েছে, ডিফারেন্স বলে তো কিছু নাই। মানে তুমি দেখো ফার্স্ট ল কি বলে, শক্তি সৃষ্টিও হয় না ধ্বংস হয় না। তো হুম। আমাদের এখানে যে কাজটা হয়েছে সেই কাজটা অন্তস্থ শক্তি দিচ্ছে। তাহলে সেই শক্তিটা মানে যেহেতু তার প্রসারণে কাজে লাগছে, সো গ্যাসের অন্তস্থ শক্তি কমে গেছে, সো গ্যাসের অণুগুলোর অন্তস্থ শক্তি একটা মিনিমাম লেভেল পার করে সে তরল হয়ে গেছে। মানে ফার্স্ট ল ইয়েস। তো সমর্থন করে, আমি তো কোনো পার্থক্য দেখি না। ওকে। ইনফ্যাক্ট ফুয়াদ আমাদের আশেপাশে যা হইতেছে ফার্স্ট ল এর কি ব্যতিক্রম কিছু হইতেছে? কিছুই না। না, হয় না। আচ্ছা উৎক্রম তাপমাত্রা কি? উৎক্রম তাপমাত্রা হইতেছে, ধরো এই যে তুমি প্রসারণ করাইলা, এখন এইখানকার মানে তুমি যেখানে প্রসারণ করাবা সেখানকার তাপমাত্রা যত কম হয় তত তো গ্যাস তরল হওয়া সহজ হবে, তাই না?
বুঝো কিনা? তুমি যত কম তাপমাত্রা রেখে তুমি যদি এই গ্যাসগুলোকে 20 ডিগ্রিতে প্রসারণ করো, তার থেকে 10 ডিগ্রিতে প্রসারণ করলে তো সহজ হয়। তাহলে এখানে উপরের দিকে সীমা আছে, নিচের দিকের সীমা নাই, কিন্তু নিচের দিকের কোনো সীমা নাই। তাহলে উৎক্রম তাপমাত্রা হতে সেই তাপমাত্রা সর্বোচ্চ যে তাপমাত্রায় তরল হয়। সর্বোচ্চ যে তাপমাত্রায় জুল থমসন ইফেক্ট ব্যবহার করে গ্যাস তরল বানানো যায়। জুল ভাই একটা কোয়েশ্চেন আছে। এক মিনিট। জুল থমসন প্রভাবে গ্যাস তরল হয়। তুমি ওর থেকে বেশি তাপমাত্রায় নিয়ে তুমি গ্যাসকে যতই তাড়াতাড়ি প্রসারিত হইতে দাও না কেন, কখনোই সেই গ্যাস তরল হবে না। এবং এইটাতে যদি আমি দু একটা ভ্যালু বলে দিই, এই ভ্যালুগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। জুল থমসন ইফেক্ট হচ্ছে হাইড্রোজেনের জন্য মানটা হইতেছে -80, খুবই কম। মানে কক্ষ তাপমাত্রা, এই জন্য হাইড্রোজেনকে তুমি জুল থমসন ইফেক্টে তরল বানাইতে পারবা না। আর হিলিয়ামের জন্য তো অন্য লেভেলে চলে গেছে, হিলিয়ামের জন্য -240। তো তুমি যদি হিলিয়ামকে হচ্ছে জুল থমসন ইফেক্টের মাধ্যমে তরল বানাইতে চাও, তাহলে তোমাকে সিস্টেমে তাপমাত্রা রাখতে হবে -240 ডিগ্রি সেলসিয়াস, আনইমাজিনেবল তাপমাত্রা। মানে এইটাকে রেখে তারপর তুমি যদি হইতেছে প্রসারিত হইতে দাও, তখন সেই গ্যাস তরল হবে। হ্যাঁ, ফুয়াদ। হ্যাঁ, বলছে হচ্ছে আমাদের ফিজিক্সের উৎক্রমণ তাপমাত্রা যেটা, এটা মানে বলা হয় যে হচ্ছে থিটার রেসপেক্টে হচ্ছে যদি ইন্টারনাল এনার্জি ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে থিটার যে ভ্যালুটা পাওয়া যায় সেটা হচ্ছে উৎক্রমণ তাপমাত্রা। এখন মানে এখানে তো হচ্ছে মানে ডি ওয়াই বাই ডি এক্স তখনই করা হয় যখন মানে ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা চাই। তো হুম। এক্ষেত্রে মানে ডি ই বাই ডি থিটা যদি করি সেক্ষেত্রে ই এর ম্যাক্সিমাম ভ্যালুটা পাচ্ছি। মানে এটা হচ্ছে মানে ফিজিক্যাল মানে ফিজিক্সের ডেফিনেশন আর কি। But এখানে দেখছি সর্বোচ্চ যে তাপমাত্রা, মানে সর্বোচ্চ তাপমাত্রা কি সর্বোচ্চ এনার্জি পাওয়া যায় এরকম কিছু? না, ব্যাপারটা এরকম না। সর্বোচ্চ যে তাপমাত্রায় আমি এনার্জিটা, মানে যে এনার্জিতে সে পৌঁছাবে সেই এনার্জি তরল হওয়ার জন্য হচ্ছে যথেষ্ট হবে, সেই তাপমাত্রাকে বলা হয় জুল থমসন উৎক্রম তাপমাত্রা। অথবা তুমি তাহলে তো একই উল্টাভাবে মতো এরকম, রিপিট হইলো। হুম। হ্যাঁ তুমি উল্টাভাবে এটাও বলতে পারো যে যে তাপমাত্রার নিচে, মানে সরি, যে তাপমাত্রা, যে সর্বনিম্ন তাপমাত্রা পর্যন্ত তুমি কোনো গ্যাসকে কাজ করতে দিচ্ছ, প্রসারিত দিচ্ছ, বাট সে গ্যাস গ্যাস হিসেবেই থেকে যাবে। সো মিনিমাম যে তাপমাত্রা পর্যন্ত কোনো গ্যাস তরল হবে না, তার যে এনার্জির পরিবর্তনটা, সেই এনার্জি পরিবর্তনটা এমন হবে না, এমন জায়গায় পৌঁছাবে না যেটা তরল হয়ে যায়, সেই সর্বনিম্ন তাপমাত্রাকে জুল থমসন উৎক্রম তাপমাত্রা বলে। দুই এবার ক্ষেত্রেই, ফিজিক্সের সাথে রিলেটেড হয়েছে, হ্যাঁ এবার হ্যাঁ ঠিক দুই আছে। ক্ষেত্রে তুমি একই জায়গায় পৌঁছাচ্ছ, বাট একটা নিচ থেকে উপরে উঠতেছে, একটা উপর থেকে নিচে নামতেছে। ও থেকে নিচে আসতেছে, হ্যাঁ ঠিক আছে। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। অবশ্যই। ভাইয়া ওই যে সিলিন্ডারের ম্যাথের ক্ষেত্রে আমরা যখন যেই গ্যাসটা বের হয় সেক্ষেত্রে সিলিন্ডারের আয়তনটা আমরা মাইনাস করছিলাম না, তো এটা ফিজিক্সে কেন করা হয় না? বা আবার কবির স্যারের বইও দেখলাম এটা করানো হয়নি। এটা আসলে খুব সেনসিটিভ একটা কনসেপ্ট। মানে থাকে না, যেমন ওই যে 3/2 এনআরটি, এইটার সাথে আসলে আমাদের 5/2 এনআইটি, এটাও খুব সেনসিটিভ কনসেপ্ট। এখন এটা আসলে হয় কি, সবাই যখন এরকম আস্তে আস্তে করে করবে, তোমরা যখন তোমাদের স্টুডেন্টদেরকে পড়াবা, তখন এটা সবাই জানবে, বুঝছো? সবাই যখন জানবে তখন জনপ্রিয় বইগুলো বই। বইগুলো হইতেছে এটা চেঞ্জ করা শুরু করবে, বুঝছো? হ্যাঁ, তাহলে বোর্ড কোয়েশ্চেনে আসলে আমরা কি করব? অবশ্যই মাইনাস করবা। মাইনাস স্যারকে মাইনাস করে লিখে দিবা, স্যার আমরা জানি যে একটা গ্যাস সিলিন্ডার থেকে সব গ্যাস বের হয় না, তখন স্যার বুঝবেন, সমস্যা নেই। পরীক্ষায়, যে কোনো পরীক্ষা আসলে মাইনাস করবা। আমাকে নাবিল বলছে সিআরআই ক্রিটিক্যাল টেম্পারেচারের সাথে ডিফারেন্ট কি প্রেসারের ব্যাপারটা। ও ক্রিটিক্যাল টেম্পারেচার হইতেছে, মানে ক্রিটিক্যাল টেম্পারেচারটা ফিল করো, আর ক্রিটিক্যাল প্রেসারটা তুমি ওইভাবে চিন্তা করো যে ক্রিটিক্যাল টেম্পারেচারে রেখে যে চাপ দিলে গ্যাস তরল হয়, সেটা হইতেছে আমার ক্রিটিক্যাল প্রেসার। এগুলো শর্ট সিলেবাসের বাইরে, এই যে জিনিসগুলো পড়াইলাম এগুলো খুব একটা আসবে না পরীক্ষায়। সো আমাদের এই চ্যাপ্টারে গ্যাসের পার্টটুকু শেষ। আমরা আগামী ক্লাসে ওই এর বাইরে যে অংশটুকু আছে, অ্যাসিড বৃষ্টি, তারপর হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন, তারপরে অ্যাসিড ক্ষারের লুইস তত্ত্ব, এগুলো তো আমরা পড়ে ফেলছি। তারপরে হ্যাঁ, সংক্ষেপে বয়েল একটা টেম্পারেচার ওইটা। বয়েলের তাপমাত্রা হইতেছে কোনো, দেখি বয়েলের তাপমাত্রা, ওই যে কোনো গ্যাস হচ্ছে আমি বানাবো, কি বলে হইতেছে, আদর্শ গ্যাস বানাবো, তাই না? এটা না? হুম 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 হুম। ডেফিনেশন জানি কি ছিল?
হ্যাঁ, ওই যে কোনো গ্যাসকে হচ্ছে আইডিয়াল গ্যাস বানাতে গেলে সর্বোচ্চ যে টেম্পারেচার যাইতে হয় ওইটা। আচ্ছা, ঠিক আছে। বলে তো আপনার ডেফিনেশন লাগবে না। এই আনমিউট করার সবার পারমিশন দেওয়াই আছে, আনমিউট করলেই হবে। স্যার মামা। স্যার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেসিক মিডিয়ার তুল্য সংখ্যা কত? বেসিক মিলিতে তুল্য সংখ্যা হচ্ছে 1। বইতে 3 কিন্তু স্যার দেওয়া আছে। হাতের 3 দেওয়া। হ্যাঁ, কারণ ওরা হইতেছে কি চিন্তা করছে জানো, বেসিক মিডিয়াতে তো পানি তৈরি হয়, বুঝছো? সো পানি তৈরি হইলে খেয়াল করছো যে সমস্ত জারণ বিজারণ বিক্রিয়াতে শেষে পানি তৈরি হয়। তো ওরা হয়েছে বেসিক মিডিয়া ধরে করছে, করার পরে ওই পানি যে তৈরি করছে সেই আবার চিন্তা করছে ঠিক আছে এখানে তো পানি তৈরি হয়ই, তাইলে এখানে আমরা জলীয় মাধ্যমের মতো ধরে নিয়েছি, বুঝছো? বাট এক দিও পরীক্ষায় সমস্যা নেই। স্যার কিন্তু সিলেট বোর্ডে 2016 সালে একটা এমসিকিউ ছিল, কিন্তু ওইখানে না স্যার 1 ছিল না অপশন। তাহলে তো 3 যেমন হওয়া বাধ্য। আসছে ওইখানে আবার 1 আর 3 দুইটাই ছিল অপশন। 1 আর 3 থাকলে 1 দিও অপশনে, আর 1 আর 3 না থাকলে, যদি শুধু 1 থাকে শুধু 1, শুধু 3 থাকলে শুধু 3, আর 1 আর 3 থাকলে 1 দিও। এর কারণ হচ্ছে দেখো, জিনিসের লজিক কোথায় মামা, বেসিক মিডিয়াতে সে পানি তৈরি করে, বাট জলীয় মাধ্যম ওখানে এমনিতেই হয়ে যায়, বুঝছো? আর পিওর বেস তো আমরা দেই না, পানি তো দিন শেষে এমনিতেই থাকে। মামা বুঝতে পারছো? হাজার স্যারের বইতে যেটা আছে ভুল নাই। সো লজিকটা হচ্ছে যে পানি তো এমনিতেই থাকে, এমনিতেই থাকে। সো বেসিক মিডিয়া বললে জলীয় মিডিয়াও ধরে নেওয়া যায় আর কি, সেই হিসাবে 3 দেওয়া আছে, বাট 1 দেওয়া বেশি ভালো। জি স্যার, ভাইয়া আর স্যার উদ্গম ও কতটা কনফিউশন ছিল। বলো। আচ্ছা নাবিল। হ্যাঁ, উৎক্রমণ তাপমাত্রা আর ক্রিটিক্যাল তাপমাত্রার মধ্যে পার্থক্যটা কি এটা বোঝাতে চেয়েছি, যে একটার ক্ষেত্রে প্রেসারের ব্যাপারটা আসবে আর একটা আসবে না, কারণ সংজ্ঞাটা তো সেমই দেখা যাচ্ছে প্রায়, না সেম শুধু না, তুমি প্রেসারটা বাদ দুইটা যাচ্ছে। দুই ভাবে তরল বানাবা নাবিল। একটা তুমি তরল বানাবা হইতেছে জাস্ট গ্যাসকে প্রসারিত করে তরল বানাবা, আরেকটা হইতেছে তুমি চাপ দিয়ে তরল বানাবা, বুঝছো? আলাদা কিন্তু। একটা হইতেছে আমি কোনো গ্যাসের উপরে চাপ দিব যে ম্যাক্সিমাম তাপমাত্রা রেখে শুধু চাপ দিয়ে তরল বানানো যায়, তো ওইখানে তুমি বাইরে থেকে চাপ দিচ্ছ। আর এখানে গ্যাসটা হচ্ছে নিজের সে অন্তঃস্থ শক্তি পরিবর্তন করে তরল হচ্ছে। দুইটার ঘটনা সেম, যে তরল হচ্ছে, দুইটার তাপমাত্রার ম্যাক্সিমাম ভ্যালু সেটা ঠিক আছে, বাট দুইটা তরল হওয়ার প্রক্রিয়াটা আলাদা, এই জন্য দুইটা আলাদা ডেফিনেশন হয়েছে। বুঝে আছি? জি, জি ও, বুঝতে পেরেছি। ওকে ঠিক আছে ভাইয়া, আজকে রাগাচ্ছি না। ছোট ক্লাস হইলো, বাট সমস্যা নাই, আমরা আগামী ক্লাসে পরের অংশটুকু শুরু করব। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।